নিউজ অগ্নি চ্যানেলের মুখোমুখি বিজেপি নেতা। আরামবাগ মহকুমা বিশেষ করে খানাকুল নিয়ে কিছু কথা, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি উত্তর দিলেন হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী। অধ্যক্ষ পদ হুগলি জেলা পরিষদের এখনো খালি। কি বললেন শুনতে থাকুন, দেখতে থাকুন। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এই মুহূর্তে আছি নিউজ রুমে, নিউজ অগ্নি। আমরা কিছু আগে পোস্ট করেছিলাম যে হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী আমাদের নিউজ রুমেতে থেকে কিছু সাক্ষাৎকার দেওয়া হবে, যেটা কিছু বিষয় জানার রয়েছে এবং সাধারণ মানুষের কিছু প্রশ্ন আছে, সেই বিষয়ে আমরা নিউজ অগ্নির পর্দায় তুলে ধরব। প্রথম যে বিষয়, যে খানাকুলে বিজেপির অবস্থা কিরকম, কি বলবেন? খানাকুলে বিজেপির অবস্থা 2021-এর পর থেকে রেজাল্ট বলবে। 2021-এর পর 2019-এ একটা অবস্থা ছিল, তারপর থেকে ক্রমশ উন্নতি হয়েছে। 2021-এর বিধানসভায় আমরা খুব ভালো ফল করেছি। মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষকে এখান থেকে আমরা মানুষ জয়ী করিয়েছে। 2023-এ খানাকুল বিধানসভার যে রেজাল্ট, সেটা হুগলি জেলায় শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে উল্লেখ করার মতো। কারণ এখানকার খানাকুল বিধানসভার মধ্যে 2 নম্বর পঞ্চায়েত সমিতি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, এবং 1 নম্বর পঞ্চায়েত সমিতিতেও আমাদের একাধিক সদস্য যারা খুব ভালো পারফর্ম করছে। সামান্যর জন্য আমরা পঞ্চায়েত সমিতি পাইনি, এবং 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় 11টি পঞ্চায়েতের 8টি পঞ্চায়েতে আমাদের স্থায়ীভাবে পঞ্চায়েত গঠন হয়েছে, বিজেপির পঞ্চায়েত, যেখানে প্রধান অন্যান্য সদস্যরা রিসেন্টলি যে কাজগুলো শুরু হওয়ার সেগুলো তারা শুরু করেছে। উন্নয়নের সমস্ত কাজ তারা শুরু করেছে। মানুষ খানাকুলে বিজেপিকে চাইছে, 21 সালে চেয়েছে, 23-এ চেয়েছে এবং 24-এও। মানে ক্রমশ আমাদের পার্সেন্টেজ অফ ভোটস খানাকুলে বেড়েছে। তবে সমস্যা কিছু আছে, থাকলেও যেটা হচ্ছে, রেজাল্ট যেটা বলছে, খানাকুলে বিজেপি আছে, অন্য কেউ নেই। আপনার রাজনীতি যে জীবন, সে কিভাবে আসা? কারণ একজন মাস্টারমশাই, যেটা জানলাম, সেখান থেকে কিভাবে রাজনৈতিক জীবনে পদার্পণ, কি বলবেন? দেখুন, রাজনীতিটা শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গীভূত। কারণ আমরা যখন পড়াশোনা করি, আমার পাস আউট 97-এ, আর 1999 সালে স্কুল সার্ভিস কমিশনে আমি চাকরির পরীক্ষা দিয়ে স্কুলে, একটা হায়ার সেকেন্ডারি স্কুলে পাই। তারপর 2012 থেকে ওই স্কুলের AHM পোস্টেও নিয়োগ হয়। কিন্তু রাজনীতি মানুষকে আসতে বাধ্য করে। যখন দেখুন 2001-এর যখন আমি জয়েন করি, স্কুল সার্ভিস কমিশন না থাকলে আমাদের মতো স্থানীয় সাধারণ বাড়ির ছেলেরা স্কুলে চাকরি পাওয়াটা প্রায় অনিশ্চিত ছিল। বামফ্রন্টের আমলে অনেক কাজের ত্রুটি আছে, কিন্তু একটা জায়গা তারা শেষের দিকে হলো ঠিক করেছিল, মানে বিলম্বিত বোধোদয় যাকে বলে। তাদের বিলম্বিত বোধোদয়, যেটা কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট সরিয়ে তারা SSC করেছিল। আর তার জন্যই, সেই সৌজন্যে আমরা অনেক মানুষ যারা সাধারণ বাড়িতে পড়াশোনা করেছিলাম, বিএড ছিল, মাস্টার ডিগ্রি করেছিলাম, তারা চাকরিটা পেয়েছি। চাকরি করতে করতে 2011 সালে যখন পরিবর্তনটা এলো, তৃণমূলের নামক দলটা পশ্চিমবঙ্গে এলো, এবং হয়তো সেক্ষেত্রে অনেক সময় তারা কোয়ালিশনে এসছে, P1-এ বা আপনার NDA-তেও ছিল। নীতিগতভাবে সেই দলটার কোনো ভূমিকা নেই। এই দলের সৃষ্টিও যেটা হয়েছে, যে আমি এই পদটা পাইনি, আমি নতুন দল করব, মানুষের উপকার করব, মানুষের উন্নতির জন্য কাজ করব, এটা কিন্তু তাদের শুরু থেকেই মোটো ছিল না। 2014-তে আমার ফার্স্ট মনে হলো যে এর বিরুদ্ধে কিছু কথা বলা প্রয়োজন। তার আগে আমার এই রাজনৈতিকভাবে ঠিক নয়, কিন্তু শিক্ষক সংগঠনে বিভিন্নভাবে যুক্ত ছিলাম। যদিও সেটা বামপন্থী শিক্ষক সংগঠন ছিল, ABT-এর আমি জগৎবল্লভপুরের প্রেসিডেন্ট ছিলাম। আর সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য, মানুষের জন্য কাজ করে। সেই সংগঠনে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জেলায়। ফলে মানুষের সঙ্গে মেলামেশা ছিল, রাজনৈতিকভাবে নয়। 2014 থেকে আমি সক্রিয়ভাবে এই পার্টির, ভারতীয় জনতা পার্টির সদস্য পদ নিই। 2014 থেকে আমার এলাকায় আস্তে আস্তে কাজ শুরু করি। তারপরে গোটা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে 2019-এর পর থেকে আমার কাজ শুরু হয়। বিশেষ করে 19, 20, 21, 22, 23 পর্যন্ত, 23-এর আগে পর্যন্ত আরামবাগের শুধুমাত্র খানাকুল নয়, পুরসুরা, গোঘাট, আরামবাগ, হরিপাল, তারকেশ্বরের অনেকটা অংশে আমি বিভিন্নভাবে সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি। আমার সাহায্য যতটা করতে পারি, মানে আমি যতটা সক্রিয় সহযোগিতা করতে পারি,
সেইটুকু আমার দিক থেকে আমি করতাম, চাকরি করি। তো এইরকমভাবে এগিয়েছে। আর মেনলি যেহেতু জন্মটা আমার খানাকুলে, 2023-এর পঞ্চায়েতে যখন আমাকে দল দায়িত্ব দিল এই 53 নম্বর জেলা পরিষদের আসনটা লড়াই করার জন্য, যার বিরুদ্ধে লড়াই করতে হবে আমি তখন জানতাম না, পরে জানলাম যে নজিবুল করিম এখানটায় দাঁড়িয়েছেন। তিনি এখানে আগে জেলা পরিষদ মেম্বার ছিলেন পাশেরটায়, এখানকার জেলা পরিষদ মেম্বার ছিলেন মোস্ট প্রবাবলি এখন যিনি সভাপতি হয়েছেন রমেন প্রামাণিক, উনি এখানকার জেলা পরিষদ মেম্বার ছিলেন। রমেন প্রামাণিক টিকিট পেলেন না দল থেকে, অনেকে টিকিট যে কোনো ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নজিবুল বাবু যখন টিকিট পেলেন আমি ওনার বিরুদ্ধে এখানে একটা মানে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমার লড়াই শুরু। আমার এখানে 57টা বুথ ছিল, 4টে পঞ্চায়েত, পলাশবাড়ি 1, পলাশবাড়ি 2 মানে যেটা হায়ারপুর বলে, আর মানে চিংড়া আর নদীপুর 2 মানে বলবাই দৌলস্টক কেন্দ্রিক যেগুলো 57টা বুথেতেই প্রত্যেকটা বুথে আমি একদম ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম। সেখানে মানুষ আমাকে কিন্তু শিক্ষক হিসাবে শুধু নয়, শিক্ষক হিসাবে আমার পরিচিতি আগে ছিলই, প্রায় 23 বছর 24 বছর স্কুল শিক্ষকতা করছি, তার আগে টিউশন করেছি, সাধারণ গরিব বাড়ির ছেলে যেমন করে। 30 বছরের মতো আমার পড়ানো হয়ে গেল। কিন্তু ওই সময় 23 সালে আমি যখন মানুষের বাড়িতে বাড়িতে গেলাম, মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার চেষ্টা করলাম। তার আগে আমার রাজনৈতিক প্রেক্ষাপট শুরু করেছি, ক্ষেত্র আমি তৈরি করেছিলাম 2014 পর থেকে। তো 23-এর ওই নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে আমাকে কিন্তু মানুষ ভালোবাসা, আদর, সহযোগিতা, আশীর্বাদ করলেন। শুধুমাত্র পলাশবাড়ি 2 পঞ্চায়েতে একটা বিস্তীর্ণ অঞ্চল প্রায় 11টা বুথ লুট হয়ে গেল। সেই জন্য আমার মার্জিনটা অনেকটা কমে গেল, কিন্তু এখানে আমি জয়ী হলাম। জয়ী হওয়ার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি এবং আরামবাগ জেলায় সাংগঠনিক জেলা সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও আমি বিভিন্ন বিধানসভায়, লোকসভা প্রচারের বিভিন্ন কাজে আমি চন্দ্রকোনা পর্যন্ত আমার বিভিন্ন স্ট্রিট কর্নারে বক্তা হিসেবে নিচ্ছি। এইভাবে আমার সীমিত পরিসরে যেটুকু আছে সেই রাজনীতি কার্যকলাপ করে যাবে। আর কোথাও কি মনে হয়েছিল যে একটা দাপুটে তৃণমূল নেতা নজিবুল করিম একদম লোকের কাছে একদম ভীষণভাবে পরিচিত না, কারণ বহুদিন ধরে কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় কার্যকলাপ করেছে, সেই জায়গায় কোথাও মনে হয়েছিল যে আপনি হেরে যাবেন বা জিতে যাবেন, নজিবুলকে হারিয়ে আপনি জিতে গিয়ে জেলা পরিষদের মেম্বার হবেন? কি বলবেন? দেখুন, দলটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার সর্বভারতীয় দল হিসাবে তার একটা বিশিষ্ট একটা আইডিওলজি আছে। সেই আইডিওলজিকে আমি বিশ্বাস করি এবং একজন মানুষ হিসাবে তো মানুষ আমাকে পছন্দ করেনি, দলের প্রতীক আমার সঙ্গে ছিল, তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত যে চারিত্রিক গুণাবলী সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছি। বিপরীতে নজিবুল করিম বা যেই থাকুক সেটা কোনো ফ্যাক্টর হয়নি, আমার তো মনে হয় কোনো ফ্যাক্টর হয়নি, কারণ এইভাবে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছে। যদিও আমরা মাঝখানে একটা জেলা পরিষদ পাইনি, পরেরটা আমাদের এমএলএ সাহেব ছিলেন, উনি পেয়েছেন, কিন্তু জনতা পার্টিকে দেখে লোক ভোট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত যে এতদিনের যে জীবনযাত্রা সেটাকেও মানুষ নিশ্চয়ই লক্ষ্য করেছে। অনেকেই আসছে রাজনৈতিক পদ নিতে, কিন্তু সেটা টাকার বিনিময়, আর সেই পদ বিক্রিও হচ্ছে, যেমন বিজেপিতে, তেমন তৃণমূলেতে, তেমন সিপিএম-এতে। সত্যি কি দায়িত্ববান ব্যক্তিদের কি এই পদগুলো দেওয়া হচ্ছে, না টাকার বিনিময়ে এই পদগুলো হচ্ছে একদম দিয়ে রাজনৈতিক জায়গাটাকে শেষ করার চক্রান্ত করছে এক শ্রেণীর তৃণমূল কর্মীরা বা বিভিন্ন যে রাজনৈতিক দল বিজেপি, সিপিএম? কি বলবেন? দেখুন, আজকের দিনটা এমন একটা দিন, আজকে জানেন বিশ্ব যোগা দিবস। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আজকে যোগ বিদ্যা, যোগ শাস্ত্র সমাদৃত হচ্ছে। নরেন্দ্র মোদীজি তো 2014 থেকে, তার অনেক আগে থেকেই কিন্তু ভারতের সমস্ত রকম যে সমস্ত কালচার বা সংস্কৃতি সেটা সারা বিশ্ব গ্রহণ করেছে। আমাদের গীতার অংশ বিশেষকে নিয়ে এখন জাপান ইউনিভার্সিটি পড়াচ্ছে। আমাদের বিভিন্ন এই কিছুদিন আগে আমি গতকালকে নিউজ দেখেছি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সম্পত্তি অপহৃত হয়েছিল, ধ্বংসাবশেষ হয়েছিল বখতিয়ার খলজির দ্বারা, সেই সম্পদকে পুনরায় আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে। আজকে আমাদের দুর্ভাগ্য, যদি ভারতের উপর একাধিক জাতির আক্রমণগুলো না হতো, তাহলে একটা হাওয়ার্ড কিংবা একটা অক্সফোর্ড কিংবা একটা কেমব্রিজের থেকে অনেক বেশি বড় হতে পারতো, অনেক বেশি সুনাম হতে পারতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। স্বয়ং হিউম্যান সাং পর্যন্ত চীন থেকে এখানে যে পর্যটক হিসেবে পড়াশোনা করতে এসছে। সুতরাং আমার যেটা মনে হয়, মানে যে বিষয়টা আপনি বলছিলেন, যে এই বিষয়ে দেশে এই যে কেনা বেচা এই শব্দগুলো ভারতের সংস্কৃতির সঙ্গে ম্যাচ করে না। যারা মনে করেন যে আমি একজন ভারতীয়, একজন বাঙালি, আমার রক্তে ভারতীয় রক্ত
মানে ভারতের যে ধারা সেই ধারা প্রবাহিত, তার ক্ষেত্রে এই পদের জন্য লালায়িত হয়ে টাকা পয়সা ব্যবহার করাটা সম্পূর্ণ বৃথা হবে। কারণ এই পদ তো মানুষ তো পদকে মানবে না, মানুষ তো মানুষটাকে দেখবে, মানুষ দলটাকে দেখবে। আজকে আপনি এই দলে আছেন, কালকে আপনি ওই দলে, পরশু ওই দলে। যদি এটা ন্যাচারাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই রাজনৈতিক যে ঘৃণ্য কালচারটা, এই কালচারটা মানুষ অ্যাডপ্ট করলেও মনে মনে একটা কিন্তু মানুষের অবিশ্বাস তৈরি হচ্ছে। দেখবেন রিসেন্টলি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা, তারা কিন্তু রাজনীতি সম্পর্কে একটা ভুল বার্তা দিচ্ছে। আমি 90-90-এর দশকের ছাত্র, আমার সময় কিন্তু ছাত্র রাজনীতিতে উত্তাল হতো দেশ। পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে ইলেকশন হতো, অনেক ছেলেরা তাকে মানে ছাত্ররা ছাত্রীরা একসঙ্গে সবাই মিলে আমরা কলেজ ইউনিয়নের লড়াইগুলো করতাম। এখন সেটা উঠে গেছে, হয়তো ভাবছে অশান্তি হবে বলে। অশান্তি না, সেখানে একটা আলাদা সামাজিক পরিবেশ ছিল। এখন যেটা হয়ে গেছে সবই টাকার বিনিময়। এখন টাকা দিলে পদ পাওয়া যাবে, টাকা দিলে টিকিট পাওয়া যাবে, ফল হিসাবে যারা এটা করছে তাদের সেই ফল ভোগ করতে হচ্ছে। আর সেই টাকা কিন্তু আবার সাধারণ মানুষের কাছে কিন্তু তুলছে, তারাই কিন্তু তুলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের কথাই বলছি, কারণ আমাদের কাছে তো বিভিন্ন মাধ্যমে খবর আসে, যেমন তৃণমূল করে তেমন বিজেপি করে এবং সিপিএমও করেছে একটা সময়। এই বিষয়টা নিয়ে কি বলবে? তাদের যে অর্থ দিয়ে যে পদটা পেল, সেই পদটা পাওয়ার পরে কিন্তু সেই টাকাটার থেকে অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু সাধারণ মানুষের কাছে মানে তোলা হিসাবে তুলছে তাদের কার্যসিদ্ধি করার জন্য। তাদের কার্যসিদ্ধিও হচ্ছে, এদিকে টাকা পয়সা হচ্ছে। এই জায়গাটা কতটা যুক্তিসম্মত বলে মনে করছেন? দেখুন, যুক্তিসম্মত তো বলা, এটা এই আলোচনাটা করাটাই একটা একজন শিক্ষিত মানুষ, এই প্রজন্মের মানুষের কাছে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি। আর আপনারা এই প্রসঙ্গটা আনতে বাধ্য হচ্ছেন, কারণ এটা প্র্যাকটিক্যালি রিয়েলিটি, এটা বাস্তব। এটা আসলে ধরুন একটা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন জেলা পরিষদ সদস্য, তার কিন্তু একটা নিজস্ব সম্মান বা স্ট্যাটাস বাড়েই। কারণ আমি ছোটবেলায় যখন স্কুল কলেজে যেতাম, দেওয়ালে নাম লেখা থাকতো, ছোটবেলা থেকে একটু মনে হতো, লোক থাকতো যে আমার নামটা যদি দেওয়ালে লেখা থাকে, তাহলে মানুষ, এতগুলো মানুষ দেওয়ালে লেখা নামটাকে কোনো একজনকে চিহ্নিত করে তাকে ভোট দিল। ভোট দেওয়ার পর সে পদটা পেল, প্রধান হোক, সাধারণ সদস্য হোক, কিছু একটা পদ দিল। তার কি দায় ছিল যে ওই মানুষটা ফেরত দেয়। আর এখন যেটা কালচার হয়েছে, তৃণমূল আসার পর আর সিপিএম এর লাস্ট 10 বছর, সিপিএম এর 34 বছরের শেষ 10 বছর, তারা চূড়ান্তভাবে এটা যে পদ দেখিয়েছে, সেই পদটা তৃণমূল হাঁটতে শুরু করেছে। তৃণমূল হাঁটতে শুরু করার ফলে তৃণমূলের কিন্তু শেষের দিকে আসছে। যদি সিপিএম যেমন অনেক দিন পর তার ভাঙন শুরু করেছে, তৃণমূলের ভাঙন কিন্তু অনেক আগে। আমরা 2টো বিধায়কের 77টা বিধায়ক আসতে পেরেছি। আমাদের হয়তো এখন সাময়িক রেজাল্টে মনে হচ্ছে 18 থেকে আমাদের লোকসভার সাংসদ 12টা হয়েছে, কিন্তু এটা দেখবেন যে আরামবাগ লোকসভা কথা বলুন, আরামবাগ লোকসভায় আমরা 0.35, 7 লাখের বেশি মানুষ আমাদেরও ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে। আর সেই সিপিএমকে ভোটের সংখ্যাটা 1 লাখের কাছাকাছি। যে সিপিএম বহুদিন এখানে চালিয়েছিল, আরামবাগ লোকসভায় অনিল বসু সাংসদ ছিলেন, দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন, সেই দলটা আজকে 1 লাখের কাছাকাছি বা নিচে চলে আসছে। আর তৃণমূল বিজেপি, তারা দুজন লড়াই করেছে, দুজনের ভোট 7 লাখের বেশি, 0.35% আমরা কম পেয়েছি। শুধু আরামবাগ বিধানসভার হিসাবটা দিই, তার অনেক কারণ আছে, আমরা দলগতভাবে তার বিশ্লেষণ করছি, বুথ ওয়াইজ রেজাল্ট নিয়ে পর্যালোচনা হচ্ছে। আরামবাগ বিধানসভায় দেখুন, আমাদের বিধায়ক আছে মধুবাবু, আমাদের এখানকার বিধায়ক শিক্ষক, ওই বিধানসভা আমরা -500 হয়েছি। কারণটা কি, 291টা বুথ আছে, মানে পোলিং স্টেশন 201টা বুথে আমাদের দল জিতেছে। বিজেপি 201টা বুথে লিড করেছে, আর 90টা বুথে লিড করেছে তৃণমূল। তারপরে 291, ভেবে দেখুন, অর্ধেকেরও কম লিড করেও তারা 500 ভোট প্লাস করেছে। কারণটা কি, রেজাল্ট দেখবেন, কোনো একটা বুথের উদাহরণ দিয়ে ধরুন 600 ভোট আমরা ধরি একটা স্ট্যান্ডার্ড, 600 ভোটের মধ্যে আমরা পেয়েছি 300, তৃণমূল পেয়েছে 210, সিপিএম পেয়েছে 90 বা আদার্স পেয়েছে 90, আমরা 90 ভোটে দিচ্ছি, 300, 210, 90 ভোটে লিড করছি। আর যে বুথ 90টা বুথ ওরা জিতেছে, তৃণমূল জয় পেয়েছে, সেই বুথগুলোর সংখ্যা দেখবেন 600 ভোটার, বিজেপি পেয়েছে 2টো, আদার্স পেয়েছে 1টা, 3টে ভোট, বাকি 597টা ভোট তৃণমূল পেয়েছে। এই যে কালচারটা, এটা আমরা খুব ভালো করে একদম এরিয়া ওয়াইজ দেখেছি, যে মাইনরিটি এলাকা এখানে আছে, সেই এলাকার মানুষকে বোঝানো হয়েছে যে বিজেপি মানে মুসলিম বিরোধী। অথচ আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলে, 2014 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেমন মোদীজি এসেছেন, 2019 আরো বেড়েছিল। 2019-এর পর একটা ষড়যন্ত্র তৈরি করলে হিন্দি জোট,
ইন্ডিভিজুয়ালে দেখবেন তৃণমূল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, পশ্চিমবঙ্গে আলাদা আলাদা কাজ করবো বলছে, কিন্তু একটা কাজ তারা একসঙ্গে করছে, আলাদা পার্টিও দিয়েছে, বিজেপি বিরোধীরা একসঙ্গে করছে। তারা কি বোঝালো যে বিজেপি যদি আসে এই সিএ এনআরসির ভুল ব্যাখ্যা দিয়ে তারা বোঝাবে যে তোমাদের শেষ, তোমাদের তাড়িয়ে দেবে। আর তাড়িয়ে যাবে কোথায়? তাদের তো প্রত্যেকে রেশনে 5 কেজি চাল বিজেপি পাঠায়, তাদের বাড়ির দরিদ্র মুসলমান বাড়িটা যে তৈরি হয়েছে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে যে দল 10 বছর ধরে নিরন্তরভাবে মুসলমানদের উন্নতির জন্য চেষ্টা করলো, একটা চরম কলঙ্কিত প্রথা তালাক, 3 তালাক, মহিলাদের অসম্মানজনক প্রথা, সেটা বিলোপ করল। সুতরাং যারা সারা বড়ভারতে সামগ্রিক বিকাশের জন্য যে দল চেষ্টা করছে, সেই দলের বিরুদ্ধে একটা ভিন্ন চক্রান্ত ইন্ডিজোটের সিপিএম, তৃণমূল, কংগ্রেস একসাথে করলো, যার ফলে মানুষ এখানে কিন্তু আমি মাইনরিটি ভাইদের শুধু দোষ দেবো না, তাদের মধ্যে একটা ভীতি, একটা সন্ত্রাস তৈরি করে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু ফ্যাক্টর হলে আমরা আরামবাগে 201টা বুথ জিততাম না। যারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর নয়, মানুষ ফ্যাক্টর করে যেটাই যে আমার বাড়ির শিক্ষিত ছেলে কেন চাকরি পেল না, কেন আমি দেখলাম আরামবাগ থেকে 2-3 মানুষ প্রচুর কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি করলো, যে আরামবাগেই ছিল, হুগলি জেলাতেই ছিল, সেগুলোই মানুষ লক্ষ্য করেছিল। হেরেছি যে 0.35, 6000 ভোট মিনিমাম একটা ভোট, সেই ভোটটার মূল কারণ হচ্ছে মাইনরিটিদেরকে কনসেন্ট্রেট করেছে একটা জায়গায়, সেটা সিপিএমও করেছে। সিপিএম ধরুন এখানে বুঝিয়েছিল যে আমার এখানে ভোট দাঁড়ানো না দাঁড়ানো, সিপিএম যদি চাইতো তৃণমূলের উচ্ছেদ চাই, তাহলে কিন্তু ইচ্ছাকৃতভাবে সেটা প্রচার বুঝিয়েছিল এখানে হওয়ার জন্য, যে বিধানসভায় 0, লোকসভায় তার সিট হওয়ার কোনো জায়গা নেই। সর্বভারতের ক্ষেত্রে কি অবস্থা, 4টে সিট হয়ে গেল। এই আঞ্চলিক দল হিসাবে একদিন ভবিষ্যৎ বলবেন, 2026 নয় 2036-এ গিয়ে দেখবেন যে ওখানে কিন্তু কংগ্রেসের বিজেপি আছে, এই আঞ্চলিক দলগুলো শেষ হয়ে যাবে। কারণ এরা তো লেজ ধরা দল, কখনো ইউপিএ 1 কংগ্রেসকে ধরছে, কখনো বিজেপিকেও ধরেছে, ধরতে ধরতে শেষ হয়ে যাবে। সিপিএমটা অবস্থা ছিল। এই জন্য আমার আরামবাগের লোকসভার ফল নিয়ে আমি কোনোভাবেই হতাশ হইনি, কারণ আমার মনে হয়েছে যখন প্রথমটাতে একটু আঘাত লাগলো যে আমরা প্রায় 60 থেকে 70 হাজার ভোটে লিড করবো, জিতবো, এটা সবাই জানে। 4টে বিধায়ক ছিল আমাদের, 3টে বিধায়ক হয়ে, তারপরে হরিপাল এবং তারকেশ্বরে ভোটের যে কাণ্ড, এবং আমার খানাকুলের যে বুথগুলো আমি বলবো, ঘোষপুরের কয়েকটা বুথ, পোল 1, পোল 2, আপনি দেখবেন বুথ ওয়াইজ রেজাল্ট দেখবেন, সেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগ হয়নি। অর্থাৎ সাংগঠনিক অধিকার, এই সাংবিধানিক অধিকার যদি প্রয়োগ না মানুষ করতে পারে, তাহলে সেই ভোট তো আর অযথা। যত মোদীজি বারবার বলেছিলেন যে আমি জিতি বা হারি বড় কথা না, ভারতের বিকাশ আমি চাই, ভারতবর্ষের বিকাশের জন্য যা যা আমি তা করবো, এবং সব জায়গায় ফ্রি অ্যান্ড ফাইন ভোট হবে। সেই ফ্রি অ্যান্ড ফাইন ভোট হলো না, সেন্টার ভোট থেকেও হলো না। তা হচ্ছে মানুষ এক শ্রেণীর মানুষ একদম পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা জাতিকে, একটা ধর্মকে একটা জায়গায় সেন্ট্রালাইজ করেছে, এবং তাদের ভুল বুঝিয়েছে। এরা পরে বুঝবে, এরা একদিন না একদিন বুঝতে পারবে, কারণ এদের বাড়িরও কিন্তু শিক্ষিত হচ্ছে ছেলেরা। আমি স্কুলে গিয়ে ঐক্যশ্রী পোর্টাল থেকে আমি পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, মাইনরিটিদের জন্য পাচ্ছি, স্কলারশিপ পাচ্ছি। স্কলারশিপ পেয়ে মেয়েটা ছেলেটা পড়াশোনা করে কি করবে? ওই 500 টাকা বা 1000 টাকা স্কলারশিপ তো তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এটা যখন মানুষ বুঝবে, আশা করি খুব শীঘ্রই এর একটা কামব্যাক হবে। কোথাও কি মনে হচ্ছে যে রাজনৈতিক যে সভা বা মঞ্চ রয়েছে, সেই রাজনৈতিক মঞ্চ থেকে কথা বলতে হবে? বিষয় যেটা বলতে চাইছি যে অনেক সময় তৃণমূলকেও দেখা যায়, অনেক সময় বিজেপিকেও দেখা যায় যে মঞ্চ থেকে ব্যক্তিগত আক্রমণ করছে। এটা কি রাজনৈতিক কোনো পর্যায়ের মধ্যে পড়ছে, বা এই কথাগুলো কি বন্ধ হওয়া প্রয়োজন আছে? কারণটা বলে দিই, কারণ যে জায়গায় মঞ্চটা বাঁধা হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে, তারাও কিন্তু এই কথাগুলো কিন্তু কানে শুনছে, তারাও কিন্তু একটা শিক্ষা ওখান থেকে লাভ করছে, যেটা খারাপ শিক্ষা। আপনি একজন মাস্টারমশাই হয়ে কি বলবেন? দেখুন, সর্বভারতীয় রাজনীতিতে অনেক ভালো ভালো নিদর্শন আছে। আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা জেনেছি যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যখন সংসদে বক্তব্য রাখতেন, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি সময় বের করে রাখতেন, রোস্টার অনুযায়ী দেখতেন কখন শ্যামাপ্রসাদ বাবু বক্তব্য রাখেন। তিনি সেই বক্তব্য 1 ঘন্টা 15 মিনিটের একটা বক্তব্য দাঁড়িয়ে শুনেছিলেন। অটল বিহারীজি যখন বক্তব্য রাখতেন, বা অটল বিহারী যখন সংসদে থাকতেন, ইন্দিরা গান্ধী বক্তব্য রাখতেন, অটল বিহারীজি শুনতেন সবসময় বিরোধী দল হিসেবে কি বলছেন তিনি। আমাদের পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায় কিংবা প্রফুল্লচন্দ্র সেন, এদের এরকম অনেক নজির আছে যে তারা তাদের বক্তব্য শোনার জন্য মানুষ শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এই রিসেন্ট যে কালচারটা তৈরি হয়েছে, এটা সম্ভবত বেশিরভাগই পশ্চিমবঙ্গের কালচার, সারা ভারতবর্ষের কালচার কিন্তু নয়। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, উপরতলা থেকে নিচুতলা। আজকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে তিনি উষ্মা প্রকাশ করতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করছেন।
আর রাজনৈতিক দলের নিচে তলায় যারা কাজ করেন, মানে আমার মতে এই ব্লক লেভেলে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে তো ওটাই অনুসরণ করছেন তারা। স্বাভাবিকভাবেই আমি তো কোনোভাবেই মনে করি না যে কোনো শব্দ এই সাধারণ মানুষের আমাদের নির্বাচিত করছে। সাধারণ মানুষ দলের প্রতিনিধি হিসাবে আমাদের তুলেছে। আমাদের যারা কর্মী, যারা আমাদের কার্যকর্তা, বুথ লেভেলের কার্যকর্তা, তারা আমাদের দেখে শিখবে। তাই আমার ভাষা যদি কুকথা হয়, রিসেন্টলি কয়েকদিন আগে একটা ঘটনা খানাকুলের, মানে আপনি জানেন যে ইতিহাসে ছেলেরা পড়েছে হারমাত মানে জলদস্যু। এই জলদস্যু জল যেখানেই সেখানে জলদস্যু প্রশ্ন নেই। একটা সময় জলদস্যু পশ্চিমবঙ্গে হানা দিত, তাদের হারমাত বলে। একটা ক্লাস 5-এর ছেলে যখন শুনবে একজন নেতৃত্ব বলছে ও হারমাত এ হারমাত, তারা খুঁজবে ডাকাত হওয়ার মতো পরিবেশ তো এখানে তৈরি হলো না। তো এই ধরনের শব্দ যেমন ব্যবহার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কুকথার ফুলঝুরি চলছে। আমি এই রাজনীতি সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। আমার সাবজেক্ট বাংলা সাহিত্য সংস্কৃতি, আমার পড়ানো 30 বছর ধরে, আর মাস্টার্স করেছি, মানে 800 আর অনার্স 1600 আমার বাংলায় পড়াশোনা। বাঙালি কিন্তু এই জিনিস পছন্দ করবে না, নেবে না। বাংলার শুরু থেকে বাংলা সাহিত্যকে সৃষ্টি করেছে যারা, একদম রামমোহন রায় আমাদের এখানকার আধুনিক বাংলা গদ্যের জনক। আজকে খানাকুলে আমার জন্ম, বাংলা গদ্যকে যিনি প্রথম রূপরেখা দিয়েছেন, তারপর সেটাকে তো রবীন্দ্রনাথ, তার আগে বঙ্কিমচন্দ্র, পরে শরৎচন্দ্ররা স্বাভাবিক জায়গায় এনেছেন। কিন্তু রামমোহন যে পথটা তৈরি করেছেন বাংলা গদ্যের জনক বলে, সেই খানাকুলে রাজনৈতিকভাবে যে অশালীন কথা বলার একটা ঝড় এই রিসেন্ট চলছে, প্রায় 1 বছর ধরেই বিভিন্ন জায়গায় শুনে থাকি। সেগুলো আমার মনে হয় যে তাদের নিজেদের দিকে তাকানো উচিত। যে মাটিটায় আমি বাস করছি, সেই মাটিটাকে কলুষিত করছি। খানাকুলের মাটি যদি রামমোহনের মাটি হয়, সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি, রাজনৈতিক কারণে বলছি। তার বাড়িতে তার সন্তান আছে, তার বাড়িতে একটি সন্তান আছে, যে সন্তান হয়তো ক্লাস 5, 6, 12, 11 পড়তে চায়, সে তার বাবাকে কীভাবে দেখবে। আমারও বাড়িতে সন্তান আছে, আমি যদি কথা বলি, আমি যদি রাজনৈতিক কমেন্ট করতে গিয়ে কাউকে পার্সোনাল ব্যক্তিগত আক্রমণ করি, তাহলে সেটা আমার বাড়ির ছেলে মেয়ে সংসার মেনে নেবে কি? আমাকে বেশি রকম সেখানে থাকতে হবে। হ্যাঁ, হতে পারে চোরকে চোর বলতে হবে। ব্যক্তিগত আক্রমণ মানে কি? ধরুন পঞ্চায়েত লুট করে। এই আমার সামনে একটা এই রিসেন্ট আমি একটা বক্তব্য নিয়ে আমাকে এরপর ধরেছিল। 2016 সালে এই মুচিঘাটের ব্রিজ শুরু হয়েছিল। একটা ব্রিজ তৈরি করতে 2 বছর লাগা উচিত, 3 বছর লাগা উচিত। কিন্তু যতদিন এই কাঠের ব্রিজের টাকা তোলা আর ব্রিজটাকে যত বেশি ডিলে করবে, তত কন্ট্রাক্টরদের থেকে টাকা তোলার একটা প্রতিযোগিতা। 2016 থেকে আজকে 2024 এখনো কমপ্লিট করতে পারছি না। আমরা অনেক জেলা পরিষদ জেতার পর বহু চেষ্টা করে আমি বলেছিল যে এই রোডটা, অ্যাপ্রোচ রোডটা নিয়ে, অ্যাপ্রোচ রোডে চাষিদের সঙ্গে বসে রোড করা হয়েছে। এখনো দেখুন যা পরাজিত হয়েছে বিজেপি, এখানে আবার এই ঢালাই রাস্তা বন্ধ, ব্রিজ আটকে গেছে। মানে এরা চায় যে যে কোনোভাবেও আমাদের স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, পকেটে টাকা আসুক, যেটা আপনি আগের প্রশ্নে বলেছেন, টাকা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আর এই টাকাটা কিন্তু উপর থেকে নিতে হবে। এই গোলা সেন এক জায়গায় বলেছিলেন না যে তোমরাও তো হলো আমাদের কিছু পাঠিয়ে দিও। এরা সেই থিওরিতে বিশ্বাস করছে। যতদিন পর্যন্ত মানুষের মনে পুরো নীতি আদর্শযুক্ত একটা দলকে বিশ্বাস করতে পারবে, ততদিন মানুষের ভোগান্তি, এটা মানুষ ভুগছে। দল আগামী দিনে বিধানসভাতে প্রার্থী কাকে করবে বলে মনে হয়? যারা স্বচ্ছ, না যারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে? কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনটা এত সহজ জিনিস নয়। অনেক কথা, আরামবাগ লোকসভায় দেখুন না, গসিপ, কত বড় বড় নাম এসেছিল যারা সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্যের বড় নেতৃত্ব। কিন্তু দল কি করলো? সাধারণ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পার্টির কার্যকর্তা, নিষ্ঠাবান কার্যকর্তা অরূপকান্তি দিগাকে দল ঘোষণা করল। মানুষ অবাক হল। অরূপকান্তি দিগাকে সবাই যে খুব চিন্তা, এমন না, ওয়েল নোন পারসন নন। তিনি টাকা দিয়ে সিট কিনবেন এমন টাকাটা তার নেই। আমি অন্তত ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। সুতরাং ভারতীয় জনতা পার্টির উপর এই আস্থা আর নিষ্ঠা, বিশ্বাস আমার আছে যে দল যাকে মনে করবে তাকে প্রার্থী করবে, অবশ্যই সে উপযুক্ত ব্যক্তিই হবে। এবং সেই উপযুক্ত ব্যক্তিকে সামনে রেখে ওটা খানাকুল কেন, ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গে যতগুলো সিট আছে সবকটা সিটের মানুষ বিজেপি কার্যকর্তা সেই বিধায়কের জন্যই লড়াই করবে, যেমন সাংসদের জন্য করেছিল। এবার একটা অন্য প্রশ্নে যাবো, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলে যখন কেউ খুন হয় কিংবা মারা যায়, তার পরিবারে সেই সময় কিন্তু এখন ঝাঁপিয়ে পড়ে তাদের দলীয় কর্মীরা। কিন্তু পরবর্তীকালে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা কোনো কারণে সহযোগিতা, সেই সহযোগিতা তাদের পেতে গেলে কিন্তু বহু কালঘাম ছড়াতে হয়। সেইভাবে কোনো দলকে কিন্তু সেভাবে পাশে পাওয়া যায় না বলে এরকম আমরা বিভিন্ন জায়গায় শুনেছি কথা।
এটা কতটা যুক্তিসম্মত বা এই একটা অসহায় পরিবারের কাছে দাঁড়ানো কি অবশ্যই কর্তব্য রাজনৈতিক দলের? যে দল যেটা করে সেই দলের কথাই বলছি, আমি সমস্ত দলের কথাই বলছি, কি বলবেন? দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না, অবশ্যই করতে হবে। কারণ যে ছেলেটি দলকে ভালো, যে কোনো রাজনৈতিক দলকে তো ভালো লাগতেই পারে, সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তার জীবন সে নিবেদিত করলো, তারপর সে যখন আক্রান্ত হলো বা মৃত্যু হলো, তার পাশে দলকে সম্পূর্ণরূপে দাঁড়ানো উচিত। আমার একটি ছোট অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে, যখন 15ই আগস্টে সুদর্শন প্রামাণিক নদীপুর আমার জেলা পরিষদের মধ্যেই আমি খবর পেলাম, তখন আমি স্কুলে বেরিয়েছি 8টা বাজে, স্কুলটা সেরে এসে বিভিন্ন জায়গায় যাবো, আর এখানে আমার নিজের দিকে পতাকার উত্তোলনটা করেছি। হঠাৎ খবর এলো যে এরকম নদীপুরে একটা গন্ডগোল হয়েছে। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে বাইকটা নিয়ে দৌড়ালাম, গিয়ে তখন ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মানে যে অত্যাচার, পাশবিক অত্যাচার, গরু কাটার চপার দিয়ে ওর গলাটা চড়িয়ে দেওয়া হয়েছে। আমি ওকে ওখান থেকে নিয়ে, ও তখন অলরেডি ডেড। তারপর সেটাকে নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললাম, আমাদের জেলার নেতৃত্ব এলো, তখন পুরুলিয়া সাংসদ ছিলেন, উনি এসেছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো, তার সঙ্গে সৌমিত্র খাঁ, সুশান্ত দা, বিমান দা, এটা সবাই মিলে এসে আমরা একজোট হিসাবে আমরা সেটার একটা প্রতিকার দাবি করলাম। তারপর দিলীপ দা তখন ছিলেন প্রেসিডেন্ট, দিলীপ একটা 5 লাখ টাকা চেক আমাকে বলেছিলেন যে এদের পুরো দায়িত্ব নিয়ে আপনি আজও খোঁজ নেবেন সুদর্শনের বাড়িতে। সুদর্শনের মেয়ের চাকরির জন্য রেলওয়ে থেকে অফার ছিল, কিন্তু সুদর্শনের স্ত্রী চাকরিটা ছেলের চাইছে, ওই জন্য ওর ছেলেটা এখন উপযুক্ত বয়স হয়নি বলে ওয়েট করছে। 5 লাখ টাকা চেক শুধু নয়, চেকটাকে আমি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি যাতে ওর খরচ করে নষ্ট না করে ফেলে। 2টো বাচ্চা ছিল, এবং আজও প্রতিটা পুজো অনুষ্ঠান, প্রতিটা যা হয়, আমি কিন্তু পাশ দিয়ে গেলে একবার সুদর্শনের মায়ের সঙ্গে, একবার সুদর্শনের স্ত্রীর সঙ্গে, একবার সুদর্শনের ছেলের সঙ্গে কন্টিনিউ আমি যোগাযোগটা রাখছি। তাই এটা আমি করছি বলে বলছি না, আমার মনে হয় এটা একটা আদর্শগত ব্যাপার। আমি যদি নিজে বলছি আমি স্নাতকোত্তর ডিগ্রি আছি, আমার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা কিছু নয়, মানুষ যদি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে এই কাজগুলো খুব মিনিমাম কাজ, এটা সব দলের যারাই হোক তাদের করা উচিত বলে আমি মনে করি। আপনি খানাকুলে জয়ী হওয়ার পর জেলা পরিষদের সদস্য হয়েছেন, কাজ করতে গিয়ে কোথাও কি মনে হচ্ছে রানিং পার্টি বা জেলা পরিষদের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বাধা পাচ্ছেন সাধারণ মানুষের উপকার করার জন্য? জেলা পরিষদের স্থায়ী যে কার্যকরী মিটিং হয়, সেরকম মিটিং 3টে হয়েছে। তার মধ্যে একটা বাজেট মিটিং ছিল। বাজেট মিটিংয়ের আগে আমি এলাকার ডেভেলপমেন্টের জন্য লিস্ট বানিয়েছিলাম, যে কিছু বড় রাস্তা আছে যেগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি পারবে না, সেরকম কিছু কাজের লিস্ট আমি সেই সময় সভাধিপতি ওনাকে দিয়েছি। কারণ উনি কথা দিয়েছিলেন যে আমরা সবটা না হলে কিছুটা করে দেবো, আর সেগুলো খুব শীঘ্রই কাজগুলো শুরু হবে। কাজ শুরু হলে বুঝতে পারবো সেগুলো উনি প্রায়োরিটি দিলেন কিনা। তবে মনে হয় না যে জেলা পরিষদের সদস্য একজন শিক্ষক হিসাবে আমি আমার কাজগুলো যে এলাকায় করতে পারবো না, এমন বাধা কেউ দিতে পারবে না, আমি মনে করি দিতে পারবে। বিজেপির কর্মীদের মধ্যে কেউ কেউ বলছে যে আমাদের নেতৃত্ব ঠিক নেই, নেতৃত্ব দেবার লোক নেই, এবং জনসংযোগ দিন দিন কমছে, যার ফলে তৃণমূলে চলে যাচ্ছে। এটা যারা বিজেপি করতো তারা হচ্ছে তৃণমূলে গিয়ে, কি বলবেন? না, জনসংযোগ কমছে তো ফলাফলে বোঝা যাচ্ছে না। জনসংযোগ দেখুন 0 থেকে ওঠে, 0 থেকে উঠে যদি এই জায়গায় আসে, যে জায়গায় এসছে, ধরুন আমাদের এই বললাম যে ওদের সঙ্গে 0.35% ডিফারেন্স এসছে, তাহলে তো আমরা অনেকটাই এসেছি। হ্যাঁ, এবার নেতৃত্ব যারা বলছেন, দেখবেন কার্যকর্তা মানে যারা নিচুতলার কার্যকর্তা তারা সরে না, সরে যাচ্ছে উপরতলার কিছু কার্যকর্তা, যাদের লোভ আছে, এই দলে নিয়ে ও দলে গিয়ে কিছু পাবো, বা এখানে টিকিট দেয়নি ওখানে গিয়ে টিকিট দেবে। কিন্তু যদি তারা রোজে করে পাতাগুলো উল্টায়, যারা যারা এদিক ওদিক করেছিল তাদের কি অবস্থা? বাবুল সুপ্রিয়র এখন কি অবস্থা? মুখ্যমন্ত্রী পিছনে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, যে লোকটা একটা প্রতিভার শিল্পী ছিলেন, তার কি অবস্থা হয়েছে? সুতরাং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি একটু রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে থাকেন, আমি তাদেরকেও একটা বিনম্র আবেদন করব যে দল আপনার কাঁধে ফ্ল্যাগ তুলে দিয়ে আপনাকে সামনে নেতা বানিয়েছিল, সেই দলকে যদি আপনি বঞ্চিত করেন, আপনি জীবনে বঞ্চিত হবেন, এটা স্বাভাবিক। বিধায়ক যিনি রয়েছেন অর্থাৎ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, তার যে কার্যকলাপ, তার যেটা কাজের ধারা, সেই ধারা অনুযায়ী কি কাজ করতে পারছে আপনার তো তার সঙ্গে, কি বলবেন? আমি বিধায়কের সঙ্গে এই ব্যাপারে অনেক বিষয়ে কথা বলেছি। উনি যেটা বলেছেন বা আমরা যেটা লক্ষ্য করেছি, উনি বিধায়ক হওয়ার পর যেহেতু রাজ্যের সরকারটা তৃণমূলের, উনি ওনার যে ফান্ড, এমএলএ তহবিল, বিধায়ক তহবিল, সেই তহবিলের টাকা সম্পূর্ণ কেন 10%ও খরচ করতে পারতেন না সরকারি অসহযোগিতা। ডিএম অসহযোগিতা করেন, বিডিও অসহযোগিতা করতেন, যার জন্য উনি পারেননি।
তবে পঞ্চায়েতের পর কিছুটা সুরাহা হয়েছে। যেমন ধরুন এই স্কুল কমিটি বিধায়কের নির্বাচিত সদস্য দিয়ে প্রতিনিধি হয়, প্রেসিডেন্ট হয়, কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়েছে। আমাদের খানাকুল হয়নি, কুশপুরা হয়নি, গোঘাট হয়নি। আর মানে যেখানে বিজেপির বিধায়ক সেখানে কিন্তু একটা ডিএম বা একজন ডিআই অফ স্কুল তিনি এই প্রস্তাবটা মানছেন না। তাহলে এই অসহযোগিতা থাকলে তো বিরোধী বিধায়ক হিসেবে কাজ করার অসুবিধা থাকবেই। তবে সুশব্দ তো চেষ্টা করেন এই এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে যতটুকু তার সামর্থ্য সেখান থেকে করা। রমেশ দলুই এই সম্প্রতি বোধহয় একটা পরিবর্তন হয়েছে। রমেশ দলুই কোনো এক সময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল। স্বাভাবিকভাবে তার তৃণমূল পছন্দ হয়নি, সে দল চেঞ্জ করেছে, চেঞ্জ করে বিজেপিতে এসেছে। বিজেপি থাকতে থাকতে আবার ঠিক সময়ে বিজেপিতে সাংগঠনিক দল, তার নিয়মনীতি থাকবে, সেখানে তার মানাচ্ছিল না, পোষাচ্ছিল না। তিনি আবার দলের সম্ভবত টিকিটও চেয়েছিলেন, টিকিট তাকে সেই সময় দেওয়া যায়নি। তারপর তিনি কিছুদিন নির্দল থাকলেন, নির্দলে বোধহয় ভোটেও লড়লেন। তারপর এখন এই যখন তৃণমূলের মরা জোয়ার এসছে, জোয়ার দুটো হয়, ভরা জোয়ার আর মরা জোয়ার, তৃণমূল চারদিকে বলতে শুরু করেছিল যে পঞ্চায়েত সমিতির সব মেম্বাররা নাকি চলে যাচ্ছে, পঞ্চায়েতগুলো নাকি হাত ছাড়াচ্ছে। এই জাস্ট লোকসভা ভোটের পর, গণনার পর থেকে শুরু করে। তার আগে জয়েন করার জন্য ছটফট করছিল যে আরামবাগ লোকসভায় অরূপ কান্তি দিঘার বিপুল ভোটে জয়ী হওয়ার পর আমরা কিভাবে হয় দেশ ছেড়ে পালাবো, কি বিজেপিতে জয়েন করবো, এই তাদের উদ্দেশ্য ছিল। এই রমেশ দলুয়ের মতো লোকেরা এই জায়গায় ছিল যে আবার কি করবো, আমি তো নির্দল হয়ে গেছি, আবার বিজেপিতে ফিরতে হবে। আর তৃণমূলের লোকেরা ভাবছিল কাউকেই তো পাচ্ছি না, একটা ওই ছাড়া গরু হয়ে পড়ে রয়েছে বাইরে, তো তিনি দলেও নেই, না দরকার না ঘাটতে হয়ে আছে, তাকে জয়েন করিয়েছে। এবং জয়েন করানোর পর যেটা খারাপ হলো, এটা ঘটনা একটু বলতেই হয় যে তিনি তো কোনো একটা দল করতেন, একসময় বিজেপি করতেন, তৃণমূল করছেন, করুন, কোনো সমস্যা নেই। তার যদি মনে হয় যে আমার বিজেপি দল ভালো লাগছে না, আমি তৃণমূল করব, সেখানে এসেই বিধায়ককে আক্রমণ করা, রাজনৈতিক দলকে আক্রমণ করা, এই সংস্কৃতি কিন্তু তাকে এগোতে দেবে না। এটা তৃণমূলের ক্ষতি, আখেরে বিজেপির কিছু ক্ষতি নেই এখানে। কারণ বিজেপিতে এরকম অনেক কার্যকর্তা আছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, সারি সারি কার্যকর্তা আছেন, রমেশ দলুই হতে পারে। আর রমেশ দলুই, একটা রমেশ দলুই, সে একদিন জয়েন করার পরই যদি মনে করে যে সম্মানীয় বিধায়ককে সে কুকথা বলবে, কটু কথা বলবে, বললেই তার রাজনীতিক আখেরে বিরাট সুবিধা হবে, খানাকুলের মানুষ এগুলো মানবে না। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ আস্তে আস্তে জিরো হবে, এটা নিশ্চিত। বিজেপি থেকে তৃণমূলে আসছে অনেকের নেতৃত্বের অভাবে, তো আপনি কি বলবেন? দেখুন, বিজেপি থেকে তৃণমূল এটা ধরলে হবে না। মূল ব্যাপার হচ্ছে এরা লোভী মানুষ। এই লোকগুলো বিজেপিতেই কেমন অবস্থায় ছিল সেটা জানতে হবে, বা বিজেপি দলটাকে ব্যবহার করে সে তার আখের গুছিয়ে পেরেছে কি পারেনি, যে আশা করে গিয়েছিল। দল করে মানুষ কি বিশেষ ভাবনা চিন্তা থাকে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা। আর নেতৃত্বে যেটা বলছেন, আমাদের সাংগঠনিক দল হিসাবে আমাদের জেলা সভাপতি, তারপর মন্ডল সভাপতি, তারপর বুথ সভাপতি, একটা সাধারণ এখন তৃণমূল স্তরেতেও কিন্তু আমাদের একটা বুথ সভাপতি নেতৃত্ব, সেই নেতৃত্বকে সংখ্যাটা কম নয়, প্রচুর নেতৃত্ব। আমার একটা নেতৃত্ব ভালো লাগে না, আরেকটা নেতৃত্ব পাবো। মন্ডলের জিএস আছেন, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আছেন, জেলায় নেতৃত্ব একাধিক আছেন। একটা দলে তো কোনো নেতৃত্বই, একজন দুজন নেতৃত্ব তার অসন্তোষ থাকতে পারে, কিন্তু তার জন্য দলটাকে ছেড়ে দিতে হবে। সুতরাং একটা নেতৃত্বের অভাবে দল ছাড়ছে না, এরা হচ্ছে পাওনা মন্ডল হবে। তৃণমূল লোক দেখাচ্ছে, তৃণমূলে কে নেতৃত্ব আছে? খানাকুলে যদি তৃণমূল নেতৃত্ব থাকতো তাহলে পরম্পর বারবার করে তারা বারবার বিভিন্ন ভোটে পরপর পরাজিত হচ্ছে। আমি বললাম যে শুধুমাত্র মাইনরিটি ভোটের প্রভাব নিয়ে তারা খানাকুলে সামান্যটুকু প্রভাব আছে। আজকে 17,000 হয়েছে, বিধানসভায় 30,000 হবে, স্বাভাবিক একদম। ফলে নেতৃত্ব নয়, মূলত টাকার লোভে কিছু প্রলোভন দেখিয়ে চাকরি দেবো, ICDS এর চাকরি দেবো, হ্যাঁ পঞ্চায়েতে চাকরি দেবো, বিভিন্ন জায়গায় চাকরির প্রলোভন আছে। আস্তে আস্তে শুরু করেছে লক্ষ্মীর, প্রথমে বলেছে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে। এই গতকাল দেখলাম যে PM কিষাণের সব টাকা ঢুকে গেছে। আমাকে বলছে দাদা বলেছিল PM কিষাণের টাকা ঢুকবে না, PM কিষাণের 2,000 টাকা সবার অ্যাকাউন্টে গতকাল ঢুকেছে, অনেকেই দেখা হলে বলছে। এবার যারা এই নেতৃত্ব দোহাই দিয়ে আসতে চাইছে তাদের কাছে মূলত তৃণমূল নেতারা কিছু প্রলোভন দিচ্ছে, তোমাদের চাকরি করে দেবো। চাকরি গোটা পশ্চিমবঙ্গ জুড়েও দিতে পারেনি, আর এই পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে হাতে কি ক্ষমতা আছে এই নেতৃত্ব হাতে, তারা চাকরি ভুলবশত যারা যাবে তারা ঠকবে, এটা নিশ্চিত। তৃণমূল নেতারা বলছে
যে বিজেপি জিতলে নাকি রক্তগঙ্গা বইয়ে দিত, তো আপনি কি বলবেন? খুব আশ্চর্য কথা। এই লোকসভা ভোটের প্রেক্ষিতেই বলি যে লোকসভা ভোটে তৃণমূল জেতার কথা নয়, তৃণমূল নেতারা সবাই জানত যেখানে বিজেপি জিতবে। আর সারা ভারতবর্ষে যে সিটগুলো আমরা পেয়েছি সেই সিটগুলোর ক্ষেত্রে যদি পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে 21টার মধ্যে 19টা আমরা জিতেছি। কোথায় রক্তগঙ্গা বইছে কোনো খবর নেই। আর যদি শুধু খানাকুলের প্রেক্ষাপটে বলি, এর আগের দিন নির্বাচন, বিধানসভা নির্বাচন, আমরা বিপুল ভোটে জিতেছি। কোথাও কোনো রক্তগঙ্গা কেন, রক্তের বিন্দুও ধরেনি। পঞ্চায়েত ভোট হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের প্রধানরা সুস্থিরভাবে তাদের দায়িত্ব পালন করছে। কোথাও কোনো কর্মীর ওপর, তৃণমূল কর্মী যদি অভিযোগ করতে, প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেই। হ্যাঁ, কোথাও কত মিছিলে কোনো সামান্য একটা উদ্দীপনা তৈরি হয়েছে, বিজয় মিছিলের উদ্দীপনা, সেগুলো আলাদা জিনিস। কিন্তু এই লোকসভা ভোট সম্পর্কে তাদের যে এই মূল্যায়ন, যারা বলছেন যে রক্তগঙ্গা, তাদের মনে করতে হবে 2011 সালে কি হয়েছিল। 2011 সালে যখন বদলা নয় বদল চাই বলে বদলটা এসেছিল, খানাকুলের মাটি রক্তে ভিজেছিল। অনেক মানুষ ঘর ছাড়া, অনেক মানুষ, এই আমার সামনে নদীপুর টু গণেশপুর এই এলাকায় কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল তৃণমূল, সেগুলো তারা ভুলে গেছে। আর বিজেপি তো এই শুরু করছে, পশ্চিমবঙ্গে বিজেপির মানে শুভ আগমন করছে। সেটা আরামবাগ দিয়ে, যেমন আরামবাগের 4টে বিধানসভায় শুরু হয়েছিল 2021-এ, 23-এর বিভিন্ন পঞ্চায়েতে খানাকুলে হয়েছে, 2024-এ একটুর জন্য আমরা সিটটা হারিয়েছি। কিন্তু এই নয় যে আরামবাগ বিধানসভায় নয়, আরামবাগ লোকসভায় বিজেপি পিছিয়ে। আরামবাগ লোকসভায় এখনো বিজেপিরই কিন্তু সর্বগণ্য ক্ষমতা রয়ে গেছে। তৃণমূল একটু একটু করে ছোট ছোট করে বেরোনোর চেষ্টা করছে, আর উল্টো পাল্টা বক্তব্য রাখছে, যে বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই। যে রক্তগঙ্গা কাকে বলে, রক্তগঙ্গার ইতিহাস তারা দেখিয়েছে। সিপিএম দেখিয়েছিল 2006-এ, সিপিএম দেখিয়েছিল 2004-এ, আর বিজেপি 2021-এ দেখিয়েছে কিভাবে সৌজন্য বজায় রাখতে হয়। আমি জেলা পরিষদে যাই, 53 জন ওখানে জেলা পরিষদের মেম্বার, আমরা 2 জন। আমি নিজেও যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাই, সব গোটা হল চিৎকার করে জয় বাংলা করছে। এটা সৌজন্যের পরিচয় নয়। আমাকে জিজ্ঞাসা করেছিল তখনকার মিডিয়া যারা ছিল, যে আপনি তো একা, আপনি কি কোনো সংখ্যা প্রকাশ করছেন? দেখুন, আমি ভারতবর্ষে বাস করি, আমার একটা আইডেন্টিটি আছে, আমি ভারতবাসী, আমি গর্ব করে বলি আমি ভারতবাসী। সুতরাং কোনো সংখ্যা, কোনো ভয় আমার নেই, তেমন কাউকে শঙ্কিত আতঙ্কিত করার ইচ্ছাও আমার নেই। ফলে এখানকার মানুষ, খানাকুলের মানুষ অন্তত বোঝে যে সন্ত্রাসটা কারা করেছে। 2016, 2014 এই এলাকায় যা চলেছে, 2021 পর থেকে খানাকুল অনেক শান্ত। সামান্যটুকু এই যে আমি নালিগুলে গেলাম আগের দিন পরিবারে, আমাদের মন্ডলের পার্টি অফিসটা পুড়িয়ে গেছে স্টেশনের পাশে। আজকে যখন আমরা 30-40 জন লোক নিয়ে গেলাম, দোকানদাররা পর্যন্ত বলছে ছি ছি ছি, এই ঘটনা মানুষ মেনে নেয় না। কারণ আজকের আধুনিক সভ্যতায় প্রত্যেকে তাদের ভোটাধিকার দেবে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, তারা নির্বাচিত হবে। রক্তগঙ্গা শব্দটা এটা প্রাগৈতিহাসিক যুগের শব্দ, মানে সামন্ততান্ত্রিক যুগের শব্দ। এই শব্দ এখন প্রয়োগ করা ঠিক না। আরামবাগ মহকুমাতে 3 জন বিধায়ককে দেখা যাচ্ছে, বিমানবাবু ও আপনাকে দেখা যাচ্ছে না কেন? সেই দেখা যাচ্ছে না যাচ্ছে প্রশ্নটা একটু অন্যভাবে বলা ভালো। কারণ আমরা যখন ভোটে প্রচার করেছিলাম, আমাদের আরামবাগে 4 জন বিধায়ক আছেন। 4 জনের মধ্যে গোঘাট বিশ্বনাথ দা, আরামবাগের মধুবাবু এবং আমাদের এখানে সুশান্ত দা, এবং জেলা সভাপতি এবং পুরসুরার বিধায়ক একই পদে বিমান দা আছেন বা বিমানবাবু আছেন। তো যখন ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হলো, সেটা মূলত কয়েকটা অঞ্চল বিশেষে হচ্ছে, খানাকুলের সব অঞ্চলে হচ্ছে না। যেমন দেখুন, রামচন্দ্রপুরে হলো, পোল অঞ্চলটায় হচ্ছে, তেমন হরিপালের কয়েকটা অঞ্চলে হচ্ছে, কয়েকটা মণ্ডলে হচ্ছে, গোঘাটের কয়েকটা মণ্ডলে হচ্ছে, আরামবাগের কয়েকটা মণ্ডলে হচ্ছে। তো আমি যেটা জেলা নেতৃত্ব হিসাবে, জেলার সম্পাদক হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধুমাত্র জেলা পরিষদ সদস্য পরিচয়টাই তো নয়, আমাকে দায়িত্ব দিয়েছে জনপ্রতিনিধি এবং জেলা সম্পাদক হিসাবে একটা দলের সঙ্গে কাজ করতে। যে দলে আমাদের যিনি প্রার্থী ছিলেন অরূপ কান্তি দিঘা, তিনি আছেন। আমি অরূপ কান্তি দিঘা মহিলা মোর্চার প্রেসিডেন্ট এবং যুব মোর্চার প্রেসিডেন্ট। আমরা একটা দলগতভাবে কাজ করছি, বিস্তীর্ণ অঞ্চলে কাজ করছি। গত যেদিন থেকে রেজাল্ট ঘোষণা হয়েছে তার পরের দিন থেকে নিরন্তর কাজ করছি, প্রতিদিন যাচ্ছি, মানুষের কাছে কিছু সামগ্রী পৌঁছে দিচ্ছি, মানুষ কেমন আছে জানছি, কোর্টে তাদের যে কেসগুলো আছে তার জামিনের ব্যবস্থা করছি। কয়েকটা দুঃখজনক ঘটনাও ঘটেছে, গত পরশু দিনে মলায় পরশুপুরে একটা ঘটেছে,
একজন আমাদের কর্মী ঘর ছাড়া, তার বাবাকে দেখে এলাম সুস্থ, বললাম যে আপনি চিকিৎসা করবেন, টেনশন করছিলেন, রাত্রিতে ফিরে শুনলাম তিনি মারা গেছেন। মানে এইরকম বেদনাদায়ক ঘটনার সাক্ষী হচ্ছি রাজনৈতিক কার্যকর করতে গিয়ে। আর 3 বিধায়কের ক্ষেত্রে 3 জন বিধায়কও একটা দলের মধ্যে আছেন, তারাও বিভিন্ন জায়গায়, তাদের সঙ্গে আরও আছেন, শুধু 3 জন বিধায়ক নেই, তার সঙ্গে আরও কয়েকজন আছেন, সুশান্তবাবু আছেন, আর মধুদা আছেন এবং বিশ্বনাথ দা আছেন, তারাও কিন্তু বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। এছাড়া বিমানবাবু আরও একটা জেলার কমিটির কিছু যারা আরও সদস্য যারা আছেন, জিএস যারা আছেন, জেনারেল সেক্রেটারি, তাদেরকে নিয়েও দলগতভাবে বিভিন্ন, আমরা 3টে দল হিসেবে কাজ করছি জেলায়। 3টে দল আকারে অরূপ দিঘার প্রার্থীর সঙ্গে জেলা পরিষদ প্রার্থী আমি এবং আমার সঙ্গে মহিলা মোর্চা, যুব মোর্চা প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বা কুসুরার বিধায়ক যিনি একজনই, বিমান ঘোষ মহাশয়, তিনি একটা দল নিয়ে কাজ করছেন, আর বাকি 3 জন বিধায়ক একটা দলগতভাবে কাজ করছেন। ফলে এক্ষেত্রে আমাদের দলে এরকম ভাগের কোনো প্রশ্নই নেই। আমরা সবাই মিলে আশা করছি খুব শীঘ্রের মধ্যে এই পরিবেশ কাটবে এবং তৃণমূলকে এই বার্তা দেব যে দেখুন, যদি আপনারা সন্ত্রাসের পরিবেশ দীর্ঘদিন থাকে, ওনারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে নাকি দেখে নেব, সুতরাং এই ধরনের ঘটনা চলতে পারে না। এর জন্য প্রশাসন আছে, কোর্ট আছে, আর আমরা কি করব, আমরা সংগঠিতভাবে বিজেপি লড়বো, এটা আপনাদের আগাম জানিয়ে রাখলাম। আগামী ভোটে বিজেপির ভবিষ্যৎ কি? দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ বললাম না, উপর দিকে হচ্ছে 2 থেকে 77 থেকে এবার কি হবে সেটা ফলাফল বলবে। আর লোকসভা একটা আলাদা প্রেক্ষাপট থাকে, এখানে পশ্চিমবঙ্গের পরিবর্তন 2021-এই এসেছে, কিন্তু ভোটে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক প্রশাসন মানে রাজ্য প্রশাসন যুগ্মভাবে আমাদের সঙ্গে গণনা কেন্দ্রে যে গণ্ডগোলটা পাঠিয়েছে, তার জন্য 2021-এ আমরা আসতে পারিনি, কিন্তু 2026 আমাদের নিশ্চিত। মানুষের মধ্যে সে বক্তব্য আছে, মানুষ বারবার ভোট দিচ্ছে, মানুষের এটা প্রশ্ন যে বারবার ভোট দিচ্ছি, যাচ্ছে কোথায়? আমরা তাদের উত্তর দিচ্ছি যে তৃণমূল লুট করছে, সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, কিন্তু চিরকাল এই দুর্নীতি সন্ত্রাস থাকবে না। 2026-এ বিধানসভায় পশ্চিমবঙ্গ বিজেপি নিশ্চিত। জেলা পরিষদে আপনি আছেন ও বিধায়ক সুশান্ত ঘোষ আছেন, অধ্যক্ষ পদ ফাঁকা কেন, আপনি কি বলবেন? দেখুন, এটা বাস্তব সত্য, মেনে নিতেই হবে। আমরা দুজনে জেলা পরিষদের মেম্বার, কিন্তু জেলা পরিষদের অধ্যক্ষ নির্বাচন যে পদ্ধতি, সেই পদ্ধতির দায় কিন্তু জেলা শাসকের এবং সভাধিপতির ভূমিকা থাকে। সেক্ষেত্রে যেহেতু তৃণমূল তারা ক্ষমতা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেলা পরিষদ পেয়েছে, তাদেরও আগ্রহ কম। আর এই প্রসেসটা যেটা হচ্ছে, ডিএম যখন আমাদের জেলা সভাপতিকে বলবেন যে আপনাদের দুজনের মধ্যে একজনকে অধ্যক্ষ পদের জন্য মনোনীত করার জন্য, সেই কাজটা বললে নিশ্চিতভাবেই আমাদের জেলা পরিষদ, আমাদের জেলা সভাপতি সেটা কাজটা করে দেবে। সেটা যেহেতু জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন ডিএম, তারা করছেন না, তাই অধ্যক্ষ পদ ফাঁকা রয়ে গেছে। আরামবাগের নতুন এমপি মিতালি বাগের থেকে আপনি কি আশা করছেন? প্রথমেই বলি, মিতালি বাগ জেলা পরিষদে আমাদের কলিগস ছিলেন, তাকে আপনার মিডিয়ার মাধ্যমে সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাধ্যমে ধন্যবাদ জানাই। রাজনৈতিক প্রতিপক্ষ উনি আমাদের হলেও যেহেতু তিনি আরামবাগ থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, সুতরাং তাকে সাংসদ হিসাবে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সাংসদ হিসাবে তার যে দায়িত্ব কর্তব্য সেটা আজকে তার কাছে আমি আশা করব যে একজন তৃণমূলের সাংসদ হিসাবে নয়, একজন দেশের সাংসদ হিসাবে, আরামবাগের সাংসদ হিসাবে। আরামবাগের প্রচুর কাজ বাকি, নদী নালা খাল বিল সংস্কারের প্রচুর অবস্থা খারাপ, ব্রিজগুলো হয়নি, উনি নিজেও হয়তো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমরা যে সংকল্প মানুষকে নিয়েছিলাম যে কাজগুলো করব, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সুযোগ হয়নি, উনি সুযোগ পেয়েছেন। উনি যেন সেগুলো একটু শুনে নিয়ে বা আমাদের সঙ্গে যদি প্রয়োজন হয় আলোচনা করে সংগঠিতভাবে আমরাও আমাদের দলগতভাবে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে পারব যে আমরা আরামবাগে এই উন্নয়ন চাই, বিশেষ করে নদীর উপর বাঁধগুলো আর কিছু কিছু বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা যেখানে যেখানে আরামবাগ বিশেষ করে সেগুলো করার দরকার। আশা করি তিনি আমাদের এগুলো করার চেষ্টা করবেন। আপনার পরিচয়টা একটু জানাবেন। নিজস্ব পরিচয়, আমি একটি স্কুলে শিক্ষকতা করি, সরকারি স্কুলে। এটা আমার সামাজিক বা পেশাগত পরিচয়। আর পলাশবাড়ি গ্রামের বাসিন্দা, আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল বিধানসভায় যে 53 নম্বর জেলা পরিষদ আছে, এই জেলা পরিষদ থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছেন। এই জেলা পরিষদের আমি সদস্য। আর আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি
তার যে জেলা সম্পাদক পদ সেই পদে আমি আছি। এটাই আমার রাজনৈতিক এবং সামাজিক পরিচয়।